নিন শুরু করুন। একদিন এই বিষয় সম্পত্তি আমিই দেখাশোনা করেছি, এবার শাহেদের নামে লিখে দিতে চাই। দিন না, আমি সপ্তাহ খানেকের মধ্যে দলিলপত্র তৈরি করে আপনাদের মা ছেলে দস্তখত নিয়ে নেব। হ্যাঁ, কিন্তু মা, এর মধ্যে কিন্তু কি আছে খোকা? সম্পত্তির দায়িত্ব বুঝে নেবার ব্যাপারটা সিলেট থেকে ফিরে আসি, তারপর হবে। সে কি, সিলেট কেন যাবি? সিলেটের চা বাগানগুলো বিক্রি করে ঢাকায় জাহান গ্রুপের ব্যবসা বাণিজ্যকে বড় আকারে গড়ে তোলার ইচ্ছা আমার। অবশ্য তোমার অনুমতি পেলে। পাগল ছেলে, তোর ব্যবসা তুই বাড়াবি, এটা আমার অনুমতির প্রয়োজনটা লাগবে কেন? লাগে লাগে, তোমার সাহেব যত বড়ই হোক না কেন, তোমার কাছে সেটা খোকা। হ্যাঁ রে খোকা, আমার আরেকটা আবদার রাখবি? সর্বনাশ মা, তুমি তো কখনো আবদার করো না, হুকুম করো। ঠিক আছে, আবদার না, হুকুম করছি। সিলেট থেকে ফিরেই তুই মির্জা হাবিবের মেয়ে মির্জা শাহনামাকে এবারের বউ করে আনবি। মা, কেবল দেশে ফিরলাম, আগে ব্যবসা বাণিজ্যটা মজবুত করে নেই, তারপর তোমার হুকুমটা নিয়ে ভাবা যাবে। তাহলে কাল সকালে আমি সিলেট যাচ্ছি। হ্যাঁ আচ্ছা বাবা। কামালউদ্দিন, জি বড় মা। শাহেদের সিলেট ফ্লাইটের টিকিট। মা, আবার ফ্লাইট? দীর্ঘ 16 ঘন্টা ফ্লাইটে কাটিয়েছি, এবার বাই রোডে গাড়ি নিয়ে যাব। শুনছো, তোমার একমাত্র ছেলে শাহেদ অনেক দিন পর দেশে ফিরেছে। ওর লেখাপড়া শেষ, এবার ওর একটা বিয়ে দিতে হবে। এতে তোমার ছেলের বউয়ের জন্য যে গহনা রেখে গিয়েছিলে সবই আছে। সীতাহার, ঝুমকো, সিথিপাটি, কোমর বিছা সবই আছে এতে। সোনার বল পায়ে দিয়ে বৌমা আমার আলতারাঙ্গা পায়ে যেদিন জাহান মঞ্জিলে প্রবেশ করবে, সেদিন দুনিয়া শুদ্ধ লোককে ডেকে আমি দেখাবো, বলবো দেখো দেখো জাহান মঞ্জিলে নতুন বৌমাকে দেখো। হ্যাঁ গো, এটাই তো আমাদের বংশের বধূবরণের রেওয়াজ। আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। ওগো বিদেশিনী, তোমার চেরি ফুল নাও, আমার শিউলি নাও, দুজনে প্রেমে হইনি। ওগো বিদেশিনী, তোমার চেরি ফুল নাও, আমার শিউলি নাও। বস, আপনার শত্রুর গাড়ি দুমড়ে মুচড়ে পাহাড়ের নিচে ফেলে দিয়েছি। আর শাহেদ সিদ্দিকী? গাড়িটা নিচে পড়ে যেভাবে ফেটে ফুটে আগুন ধরলো, তাতে শাহেদ সাহেবের এতক্ষণে পুড়ে কাবাব হয়ে যাবার কথা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার সাহেব যেখানে অ্যাক্সিডেন্ট করেছে আমি সেখানে যাব, নিজের চোখে আমি সবকিছু দেখবো। ভয়ঙ্কর পাহাড়ের নিচে ওই করুণ দৃশ্য দেখলে আপনি আপনি অসুস্থ হয়ে পড়বেন বড় মা। না, আমি কারো কথা শুনবো না কামালউদ্দিন, আমি যাবই। বেগম মমতাজ জাহান। ইন্সপেক্টর সাহেব, আমার ছেলে। ম্যাডাম, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, নদীতেও ডুবুরি লাগিয়েছি।
কিন্তু সাহেদ সাহেবের লাশটা আপনারা ঢাকায় ফিরে যান, লাশটার খোঁজ পেলে আপনাকে খবর দেব। হ্যাঁ তাই করুন ইন্সপেক্টর। আসুন ম্যাডাম। দারোয়ান, হুজুর, বেগম সাহেবের জুতো। বেগম সাহেবা, আপনার খাবার। জাহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবার আমার হাতের মুঠোয় চলে আসবে। এসব তুমি কি বলছো? বড়মা দেবেন দায়িত্বভার, আর আমি সেই সুযোগে এই দানপত্রের দলিলে সই করিয়ে নেব। দানপত্রের দলিল? কি লিখেছো? পড় না গো শুনি। ও হ্যাঁ। আমি মুমতাজ জাহান কারো প্ররোচনায় না পড়ে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে জাহান গ্রুপের সমুদয় সম্পত্তি আমার দেবর পুত্র কামাল উদ্দিনকে দান করিলাম। আমি মমতাজ জাহান আমার অসুস্থতা জনিত কারণে জাহান গ্রুপের সমস্ত ব্যবসা বাণিজ্য দায়িত্বভার আমার দেবর পুত্র কামাল উদ্দিনের উপর ন্যস্ত করিলাম। বড়মা, এসেছো কামাল উদ্দিন? এসো বৌমা। আমি উকিল সাহেবকে দিয়ে সব কিছু রেডি করে রেখেছি। বৌমা, দলিলটা কামাল উদ্দিনকে দাও, দেখে নিক। না না বড়মা, আমার আর দেখার কি আছে, আপনি সই করে দিন। বেগম সাহেবা, ছোট সাহেব ফিরে আসছে। কে ফিরেছে? ছোট সাহেব। হ্যাঁ সাহেব, আমার সাহেব বেঁচে আছে। আমার সাহেব। সাহেব! মা, 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 মা গো, মা। সাহেব, মানিক আমার, তুই বেঁচে আছিস বাবা? হ্যাঁ মা, তোমার দোয়ায় আমি ফিরে এসেছি। চল বাবা, ঘরে চল। ও আশা, এই আশার জন্যই আজ তুমি তোমার সাহেবকে ফিরে পেয়েছো মা। এসো। মেয়েটিকে জাহান মঞ্জিলে এনেছো কেন? ও তোমার পুত্রবধূ মা। আমার পুত্রবধূ? হ্যাঁ। মেয়েটির পরিচয় কি? ইয়ে, আমাদের চা বাগানের কালু চাচার মেয়ে। মানে দারোয়ান কালুর মেয়ে? সাহেব, আয়। বড়মা, আমি আপনার কাছে যাচ্ছিলাম। কি ব্যাপার?
ব্যাংককের থিউসান কোম্পানি হুম। ফ্যাক্সে জানিয়েছে যে নিশ্চয়ই এই বিজনেস সম্পর্কে, যেটা ওরা শাহেদের বাবার সঙ্গে করতে চেয়েছিল। জি। ওদের জানিয়ে দাও কালই তুমি আর শাহেদ ব্যাংকক রওনা দিচ্ছ। কালি হ্যাঁ। শাহেদ ভাইজান কেবল নতুন বউ নিয়ে ফিরলেন। কামালউদ্দিন, যা বললাম তাই করো। যাও, টিকিটের ব্যবস্থা করো। খোকা, তুই তো বলেছিলি আগে ব্যবসা তারপর বিয়ে, কিন্তু তুই তোর কথা রাখতে পারিসনি। এবার ব্যাংককের ব্যবসাটা ফসকে যাক, এটা তো নিশ্চয়ই তুই চাইবি না। না। যা, গোছগাছ করে নে, কাল সকালেই রওনা দিবি। ঠিক আছে মা, আমি যাব। ইয়ে, কি রে, কিছু বলবি? না মা, বলছিলাম কি, তুমি তো আশাকে আমাদের বংশের। রেওয়াজ মতো বধূবরণ করিনি, এই তো। হ্যাঁ মা। পাগল ছেলে, এ নিয়ে ভাবছিস কেন? আমি বৌমাকে এমন ভাবে বরণ করে নিব, দুনিয়া শুদ্ধ লোক তাই দেখে থ হয়ে যাবে। ও হ্যাঁ, এই দলিলটা একটা সই দিয়ে যা তো বাবা। কিসের দলিল? তোর সম্পত্তি বুঝে নেবার। অ্যাটর্নি সাহেবকে দিতে হবে। ঠিক আছে। দলিলটা রেজিস্ট্রি করিয়ে নেব। আমার কথার অবাধ্য না হবার জন্য আমি তোকে প্রাণ ভরে দোয়া করছি বাবা। আসি মা। আশা, আগামীকাল আমাকে একটু ব্যাংকক যেতে হচ্ছে। ব্যাংকক যাবে কেন? বাবার পছন্দের একটা ব্যবসা ছিল। তাই বলে বাড়িতে আসতে না আসতে? মাদের রকচটা হয়তো বলে বসবেন, বিষয় সম্পত্তি তোকে দিয়ে কিচ্ছু হবে না, তুই বউ নিয়েই থাক। ও, তাহলে আমার যে ব্যবসাটা তোমার কাছে বড় হলো। লক্ষ্মীটি মাত্র 7টা দিন, কন্ট্রাক্টটা সই করে সোজা তোমার কাছে চলে আসবো। এই কদিন তোমাকে না দেখলে, তোমাকে কাছে না পেলে আমার ভীষণ খারাপ লাগবে। আর যদি ফিরে না আসি, ওখানে আর একটা জুটিয়ে নেই, তখন? ছি, এসব কি বলছো? দূর পাগলি, ঠাট্টা করছিলাম। এই, আমার কেমন যেন ভয় ভয় করছে। ভয় কিসের? আমি আছি না। তুমি তো থাকছো না। আচ্ছা, হুম, একটা কাজ করি না, তুমি ব্যাংকক থেকে ফেরার আগে আমি না হয় বাবাকে দেখে আসি। হুম, ব্যাংকক থেকে ফিরে দুজনে একসাথে বাবাকে দেখে আসবো। হ্যাঁ, দেখে এসো। ছাড়ো তো, এখন ওসব হবে না। কেন? শরীরটা ভালো না, 2-3 দিন তোমাকে লুকিয়ে বমি করেছি। বমি? বমি করলে কি হয়? যা, বলতে পারবো না। বুঝেছি, কিছু একটা হতে চলেছে, মানে কেউ বোধহয় মা হতে চলেছে, তাই না? জানি না, যাও। কামালউদ্দিন, জি বড় মা। তুমি তো সাথে যাচ্ছ, ব্যবসার চুক্তিটা সই না করে ফিরবে না। কিন্তু আশা আসছে না কেন? আশাকে আমি বলে দিব, দেরি হলে ফ্লাইট মিস করবে। তুই যা। ইয়ে, হ্যাঁ, বললাম তো তুই যা। চলুন ভাইজান, আসুন আসুন। ওখানেই দাঁড়াও, সামনের সিঁড়িগুলো পার হয়ে উপরে ওঠার চেষ্টা করো না। কেন মা?
বউ সেজে ঘোমটা টেনে জাহান মঞ্জিলে প্রবেশ করলেই মমতাজ জাহানের পুত্রবধূ হওয়া যায় না? সাহেবের কাছে নিশ্চয়ই শুনেছ আমাদের বংশে বধূ বরণের একটা রেওয়াজ আছে। আমি সে রেওয়াজ মতো তোমাকে বরণ করে নিইনি। কেন নিইনি এখন তুমি ভালো করেই বুঝতে পারছো। এসব আপনি কি বলছেন মা? ঠিক বলছি। আমার সাহেবকে দুর্ঘটনা থেকে উদ্ধার করে ওর জীবন নিয়ে যে জুয়া তুমি খেলেছো, তাতে তুমি আমার পুত্রবধূর স্বীকৃতি পাবে আর সাহেব সিদ্দিকীর সম্পত্তির উপর ভাগ বসাবে। সামান্য একটা দারোয়ানের মেয়ে হয়ে এতটা আশা করা তোমার উচিত হয়নি। এই কথাগুলো আপনার ছেলের সামনে বললে বোধহয় জবাব আপনি পেয়ে যেতেন মা। আমার জবাব আর আমার ছেলের জবাব একই। তফাৎ শুধু এটুকুই, আমি মুখে তোমাকে অস্বীকার করার স্পর্ধা দেখাতে পারি, সাহেব মুখে পারেনি, কাগজে কলমে তোমাকে অস্বীকার করেছে। কি এটা? তালাকের দলিল। সাহেব তোমাকে তালাক দিয়েছে, এটা তারই দলিল। সাহেব যখন বুঝতে পারলো সামান্য একটা দারোয়ানের মেয়েকে বিয়ে করার জন্য এত বড় বিষয় সম্পত্তি তার হাতছাড়া হয়ে যাচ্ছে, তখনই সে রাজি হলো তোমাকে তালাক দিতে। দেখলে না কেমন তাড়াহুড়ো করে তোমাকে ফেলে ব্যাংকক চলে গেল? শুধু সামনাসামনি তোমাকে বলতে পারবে না তাই। ঘাবড়িও না, তোমাকে নিয়ে দুদিন ফুর্তি করার দামও সে দিয়ে গেছে। এই নাও 1 লাখ টাকা। রাতে শাহেদের সাথে তোমার কথায় বুঝতে পেরেছি তোমার গর্ভে শাহেদের সন্তান। মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করা এ বংশের পুরুষদের অভ্যেস। তাই বলে ওই ফুর্তির আপদটা নিয়ে আবার জাহান মঞ্জিলের দরজায় এসে দাঁড়িও না। আর একটা কথা পরিষ্কার জেনে যাও, তোমার গর্ভের সন্তানের কসম সাহেবের মুখোমুখি হবার চেষ্টা ভবিষ্যতে আর কোনোদিন করবে না, বুঝেছ? যাও। দাঁড়ান। বেগম মমতাজ জাহান, আমার সাথে এই জঘন্য নাটক আপনি কিংবা আপনার সন্তান সাহেব সিদ্দিকী চিনি করে থাকুন না কেন, তাতে আমার কিছুই যায় আসে না। আমি আপনাদের সাফ সাফ একটি কথা বলে দিতে চাই, হতে পারি আমি গরিব দারোয়ানের মেয়ে, তাই বলে একেবারে অসহায় নই। আমার পেটে বিদ্যা আছে, দেহে শক্তি আছে, মগজে বুদ্ধি আছে, সত্য একটা চরিত্র আছে আমার। সবার উপরে আমার সাথে আমার আল্লাহ আছে। আল্লাহর কসম আমি আপনার এই রংমহলে থুতু ফেলতেও আসবো না, আপনার সন্তান সাহেব সিদ্দিকীর সামনে এসে দাঁড়াবো না, কোনোদিন না, কোনোদিন না। এই নিন আপনাদের ভণ্ডামির দলিল, এই নিন আপনাদের পাপ মাখানো টাকার বান্ডিল। ওষুধটা খেয়ে নিন। ভাইজান, আশাকে খবর দেব। খবর কি? যে ধাক্কা মারছি সিধা ব্রিজ ভেঙে পানিতে। মরে গেছে? পাবলিকের হাউকা হই না ভাই গেছি, তয় আপনি শিওর থাকতে পারেন বাঁচবো না।
ঠিক আছে, তুই যা। সেলাম। কামালউদ্দিন, ঢাকার লোকজন গেল কোথায়? ফোনই ধরছে না। হ্যালো। মা, ব্যাংকক থেকে সাহেব বলছি। কি হলো মা, কোথায় ছিলে? এতক্ষণ থেকে রিং হচ্ছে। এই তো এখানেই। বল। বিজনেস ডিলটা শেষ, আমরা কালই রওনা দিচ্ছি। মা, আশাকে একটু দাও। আশা? আশা নেই। নেই মানে? একটা দুর্ঘটনা। দুর্ঘটনা? কি হয়েছে মা? আশা কাকে না জানিয়ে বোধহয় ওর বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছিল। হ্যাঁ, যাচ্ছিল। তারপর? রাস্তায় একটা ট্রাকের ধাক্কায়। বলো মা, আশা বেঁচে আছে? না। হ্যাঁ? আরো দুঃখের কথা, আশার লাশটাও খুঁজে পাওয়া যায়নি। যে ব্রিজের উপর দুর্ঘটনাটা ঘটে, সেই ব্রিজের নিচে নদীতে ডুবুরি নামিয়েও লাশটা পাওয়া গেল না। খোকা, নিন ওষুধটা খেয়ে নিন। আমি এখানে কেন? আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন। শাহেদ যখন বুঝতে পারলো সামান্য একটা দারোয়ানের মেয়েকে বিয়ে করার জন্য এত বড় বিষয় সম্পত্তি তার হাতছাড়া হয়ে যাচ্ছে, তখনই সে রাজি হলো তোমাকে তালাক দিতে। আর একটা কথা পরিষ্কার জেনে যাও, তোমার গর্ভের সন্তানের কসম, শাহেদের মুখোমুখি হবার চেষ্টা ভবিষ্যতে আর কোনোদিন করবে না। ওই যাই রে। তাই তো, আসবো নাকি? আমরাও আসি। গুন্ডাদের হাত থেকে বাঁচাতে না পারেন ভালো কথা, কিন্তু বেহায়ের মতো আসবেন না। আরে আজ আমি তোমারে বাঁচাবো, কাল আরেকজনে বাঁচাইবো, পরশু বাঁচাইবো কে? হ্যাঁ, আরে একবার সাহস করে উঠে দাঁড়াও। নিজের শক্তি দিয়ে নিজে লড়ো, অন্যের শক্তি দিয়ে লড়াই হয় না। ধরো, উঠাও লাঠি। না, লাঠি উঠাও। বাবা, 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 মাইরা চাকরা চুর, মান্নার পেলেও কাম হইব না। যা ভাগ। আহো, আহো। আরে মায়ের বুকের দুধ খাইতে খাতে লাগল লাগে। আরে শালা চলে গেল। সুলতানা রাজিয়া, বীরাঙ্গনা সখিনা, তারপরেই তুমি। ঠিক কাজটা করছো। এই দুনিয়াটা বড়ই স্বার্থপর, কেউ কারো সাহায্য করে না, নিজেকে নিজে সাহায্য করতে হয়। আত্মনির্ভরশীল হও, কাজে লাগবে। আমার লাঠিটা ফেরত দাও, দাও। চলি। এই যে শুনুন, এত গভীর রাতে একটা মেয়েকে এইভাবে ফেলে আপনি চলে যাবেন? তো কি করব? তোমাকে কাঁধে করে বাড়ি পৌঁছে দেবো? কথা বলছো না কেন? বাড়ি থাকলে তো পৌঁছে দেবেন। হ্যাঁ,
সে কি, বাড়ি নেই? এখন কি হবে? আমি কি জানি। হ্যাঁ? দেখো মেয়ে, একটা কাজ করতে পারো। স্বাধীনতার পর আমি একটা বস্তি বানিয়েছি, নাম গরিবের বস্তি। তুমি চাইলে তোমার ঠাই সেখানে হতে পারে। তোমার মতো আরো অনেকে সেখানে আছে, যাবে? আরে বাবা, ভয়ের কিছু নেই। আমি ভিলেন না, আবার নায়কও না। ভাই হিসেবে আমার সঙ্গে যেতে পারো অতি স্বাচ্ছন্দ্যে। চলো। তোমার তো বাড়ি নেই, ঠিকানা নেই, বা থাকলেও আপাতত আমাকে বলতে চাচ্ছ না। নিশ্চয়ই তোমার একটা গল্প আছে, হ্যাঁ? আমাকে বলবে? বলবো, তোমাকে সব বলবো। হ্যাঁ, এখন না, আগে চলো গরিবের বস্তিতে যাই, তারপর। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। এই নাও চাবি। দরজা ইচ্ছে করলে বন্ধও রাখতে পারো, খুলেও রাখতে পারো। এটা গরিবের বস্তি, কোনো সমস্যা নেই। ভাই, আমি কে, কি, কোথায় থাকি শুনতে চেয়েছিলে, শুনবে না? সে পরে শোনা যাবে, সময় তো আর পালিয়ে যাচ্ছে না। আগে পোড়া পেটের জন্য কিছু ব্যবস্থা করি। এই ভাত, টাটকিনি মাছের ঝোল, ডাল, পেঁয়াজ, মরিচ, লেবু আমার ঘরে যা আছে নিয়ে আয়। ঠিক আছে। আর শোন, খাবারগুলো গরম করে আনবি। আচ্ছা। হ্যাঁ, বলো তোমার জীবনের গল্পটা শুনি। রাঙ্গাছড়ি টি গার্ডেনের দারোয়ান কালু করেছি বাবাজি, আপনার ভাগ্য ভালো, আপনি সাক্ষাৎ মা সাবিত্রী হাতে পড়েছেন। অজানা অচেনা বেহুশ একটি লোকের জন্য মা আমার তিনটি দিন কি অক্লান্ত সেবা যত্নই না করেছে। কবিরাজ কাকা, বাড়ি ঘরের ঠিকানাটা বলুন, কাউকে দিয়ে খবর পাঠিয়ে দিই। না না, আপনাকে আর ঝামেলা জড়াতে চাই না। চলাফেরার শক্তিটা ফিরে পেলেই নিজে গিয়েই খবর দেব। নিন, হা করুন। কে আপনি? কোন সাহসে কেন এক গরিব দারোয়ানের ইজ্জতের উপর হামলা করেছেন? কি বলছেন আপনি? গ্রামের লোকেরা যা বলছে আমিও তাই বলছি। গ্রামের লোকেরা যা খুশি তাই বলতে পারে, কিন্তু আপনি তো আশার বাবা, ওসব নোংরা কথা আপনার মুখে মানায় না। বক্তৃতা না দিয়ে এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। এই দুর্বল শরীর নিয়ে উনি এখন কোথায় যাবেন বাবা? দুর্বল শরীর মানে? অ্যাক্সিডেন্টের শিকার হয়ে মুড়ং নদীর ধারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। সেখান থেকে আমি ওকে তুলে এনে আশ্রয় দিয়েছি। কবিরাজ কাকার সাহায্যে ওকে কটা দিনে সুস্থ করে তোলার চেষ্টা করেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে ওরা? না বাবা, তোমার মেয়ে এমন কিছু করেনি যাতে লজ্জায় তোমার মাথা কাটা যাবে। আপনার পরিচয়? আমার নাম শায়াদ সিদ্দিকী। সিদ্দিকী টি স্টেটের মালিক বেগম মমতাজ জাহান আমার মা। চা বাগানে আসার পথে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে নদীতে পড়ে যায়। ছোট সাহেব, আপনি বেঁচে আছেন? হ্যাঁ, আল্লাহ লাখ লাখ রহমত। আপনি আপনি কি করছেন? কি করছি? কদিন আগে এই হাত দিয়ে বেগম মমতাজ জাহানের জুতো সাফ করেছি, আর আজ সেই হাত তার পুত্রের পা স্পর্শ করবে, তাতে বাধা কিসের ছোট সাহেব? আপনি তো আমার মালিক। আমার আপনার সবার মালিক উপরওয়ালা। হ্যাঁ, ওকে দেখতে পাই না, আপনাদের দেখতে পাই। উনি দোয়া দেন, আপনারা ভাগ দেন। হ্যাঁ, উনি সব দেন, মানুষ উসিলা মাত্র। এই যেমন আপনার মেয়ের উসিলায় আমি নতুন জীবন পেয়েছি। এটা কি উপরওয়ালার ইঙ্গিত নয়? এই কদিনে আশাকে আমি ভালোবেসে ফেলেছি। ওকে বিয়ে করে জাহান মঞ্জিলের পুত্রবধূ হিসেবে নিয়ে যেতে চাই। আপনি হ্যাঁ বলুন বাবা। বাবা হ্যাঁ বলার আগে আমার মতামতটা একবার জেনে নেবেন না ছোট সাহেব? তুমি
তুমি আমাকে ফিরিয়ে দিও না আশা। জাহান মঞ্জুলের পুত্রবধূ হবার লোভে তো সেদিন আপনাকে নদীর পাড় থেকে তুলে আনেনি সাহেব সাহেব। আমি কি জানতাম দুর্ঘটনায় আমি মরতে বসবো? আমি কি জানতাম আশা নামের এক নারীর অকৃত্রিম সেবার যত্ন আমাকে নতুন জীবন দান করবে? তখন কিছুই জানতাম না। বাবা, জন্মের পর আশা ওর মাকে হারিয়েছে। আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, কোনো কষ্ট বুঝতে দিইনি। আর ছোট সাহেব নয়। তাহলে কি বলে ডাকবো? আজ থেকে আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। এর বংশে বধূবরণের একটি চমৎকার রেওয়াজ আছে। দেখো, মা তোমাকে সেই রেওয়াজ মতো বরণ করে বুকে টেনে নেবেন। এই যেমন আমি তোমাকে এইভাবে বুকে টেনে নিলাম। তারপর গুন্ডাদের তাড়া খেয়ে তোমার সাক্ষাৎ পেলাম আলী ভাই। আমার জীবনের গল্প শুধু তুমিই জানলে, আর কেউ জানুক এটা আমার ইচ্ছে নয়। কথা দাও, কাউকে বলবে না কোনোদিন। সে কি কি হলো? শরীর খারাপ? ডাক্তার ডাকবো? উতলা হয় না ভাই, এত কিছুর পরেও ওই শত্রুপক্ষের একজন আমার পেটে ঠাঁই করে নিয়েছে। এই যে বলেন ভাবি সাহেবা, শাহেদের মতো ছেলেই হয় না। আপনার মেয়েও কম যায় না। শাহেদ, বলো। এভাবে আর কতদিন চলবে? বছর তো ঘুরতে চললো, এবার একটা বিয়ে শাদির কথা ভাব। এই যে মির্জা হাবিব এসেছেন, ওর একমাত্র মেয়ে মির্জা শাহনামার সাথে তোর বিয়ে পাকা করতে। ভালোই হয়েছে, আজ কথাটা পাকাপাকি হয়ে যাক। হাবিব চাচা, ভালো করে শুনুন। আমি একবার বিয়ে করেছিলাম, আর এই বিয়েটাই আমার জীবনের প্রথম এবং শেষ বিবাহ। আশা আমার একমাত্র বিবাহিতা স্ত্রী। কি ছেলে হইছে, ছেলে। এই নে, কলেজের সময় হয়ে গেছে, আর কাগজ পড়তে হবে না, ক্লাসে যা। ওঠ ওঠ। যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? কোথায় আবার? সকালে টিউশনটা সেরে আসি। মা, তুমি চাকরি করবে? হঠাৎ তোর মাথায় আমার চাকরির খেয়াল ঢুকলো কেন? উফ, ও বলোই না। করবে? পেলে তো। আজকাল যা চাকরির বাজার। যা, তুই কলেজে যা। তুমি যাও, আমি যাচ্ছি। May I come in, sir? Come in. স্যার, আমি একটা চাকরির জন্য এসেছিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাতে স্কুল কলেজের বই খাতা, চাকরি খুঁজছো? চাকরিটা আমার জন্য নয় স্যার, আমার মার জন্য। আসলে পত্রিকায় মহিলা সেক্রেটারি নিয়োগের বিজ্ঞপ্তি দেখে এসেছি। আমার মা শিক্ষিতা, বুদ্ধিমতী, কর্মঠ। এই চাকরি করার মতো সব যোগ্যতাই আমার মার আছে। ঠিক আছে, তোমার মাকে একটা আবেদন করতে বলো। শুধু শুধু আশ্বাস দেবেন না স্যার, আমায় আপনি কথা দিন আমার মাকে একটা চাকরি দেবেন। আগামী সপ্তাহে তোমার মাকে নিয়ে এসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। পাগল ছেলে। অন্যের বউ
বৌরলে ভাগি নাই তো নিজের কলমা পড়াবো। ওই হালার পো কালি ডাকিরা আমি দিনই তো। আপনি ঠিক বলছেন তো? আপনার মাইয়ারে ওই চানাচুরওয়ালা নিয়ে ভেগেছে? মিথ্যা কমুকান পুলিশ ভাই, মোর মাইয়াটা চানাচুরের পাগল। একদিন বাজার চানাচুর খামো। চানাচুরা ভাই, চানাচুর দাও তো। নাও নাও মা খাও। মন চাইলে আপনারে বাকি দি মনে ফাঁকি দিতে পারবেন না। না না, ফাঁকির নাম ফাঁকি, মনে থাকে জানো? নেন নেন, দেখছো কেমনে নাই? তুমিও নাও। এই যে মিয়া ভাই, মাইয়াটার পরনে বিয়ার পোশাক দেখলাম মনে হয়। হ ভাই, মোর কচি মাইয়াডারে ফুসলাইয়া ওই হালার হালাই বিয়ে কইয়া ফালাইছে। ফুসলাইয়া না চানাচুরে বাকি টাকা না পাইয়া সর্বত্রে বিয়া করছি। কথা আরে না, ঠিক কই। না এটা খাও। না, পাওয়া যাবে না, চলেন। এই যে মিয়া ভাই, একটা বিড়ি দেন তো। মোর কাছে বিড়ি নাই, হ্যাঁ? এই গ্যান্ডারি আছে, খান। ক্যান্ডারি? হ্যাঁ? রে, চলেন। চলেন। শরবত বানুগো, ভালোবাসা করতে ভালোবাসার দরকার পড়ে না। সংসার করতে হইলে ভালোবাসা বাড়ির দরকার। চলো একটা ভালো দেখে একটা বাসা খুঁজি, চলো। চলো। এইগুলি ভালো, এগুলি মাইসে খায়। আরে বাবা বাবা বাবা, হ্যাঁ, গরিবের বস্তি, স্থাপিত 1972 ইং। বাবা হ্যাঁ হ্যাঁ, আমার বউ তাড়াতাড়ি আসো। গেছি রে বাবা, বাবারে পড়ে কেমন আসো? আর পারি না, হ্যাঁ? হাঁটতে হাঁটতে হ্যাঁ। মানে গেছি। ও আচ্ছা আর আচ্ছা কত গুরু। আচ্ছা আচ্ছা, ওই দিকে চলো। হ্যাঁ, আরে কি অসভ্যের মতো কোটাকুটি করতেছে। এইটা কি গরিবের বস্তি? কি চাই? থাকনের জায়গা। বাবা, পোশাক দেখে তো সার্কাস কোম্পানির জোকার মনে হয়। হ্যাঁ, আপনার পোশাক দেখে তো কি যা পাত্রী মনে হইতাছে। থাকনের জায়গা হইব না জামুগা? নাম কি? ঢাকা শহরে থাকনের জায়গা খুঁজতে খুঁজতে নিজের নাম ভুলে গেছি। খারাপ লেখা আছে, গরম আলী চানাচুরওয়ালা। আচ্ছা, তা ফ্যামিলি মেম্বার? মানে আরে পরিবার পরিবার। ছোট পরিবার, একেবারে ছোট। কুটি না, কই গো, আসো। আসতেছি। আসো আসো। হাঁটতে হাঁটতে কি আর আসর ঠিক একেবারে বাড়ি খুঁজতে পারিছি। উনি কিন্তু আপনার সালাম দিছে। পরিবার? হ্যাঁ, ছোট পরিবার, সুখী পরিবার যাই নাই, একবার ছোট দিকে বিয়ে করছি। এটা ছোট আর পাই নাই। নাম তো আমার পছন্দের, সরবরাত বানু। ফটকা, এদিকে আয়। ওই কলপার ঘরের চাবিটা দে। টাকা পয়সার হিসাব পরে হবে, শুধু একটা কথা মনে রাখতে হবে। কি? এই গরিবের বস্তিতে সবাই ভাই ভাই, এখানে কোনো পলিটিক্স চলবো না। হ্যাঁ, ফটকা, ঘরটা খুলে দে। দোয়া করেন। না না না, আরে এসব কি হচ্ছে? আরে দেখো দেখো, পাগল ছেলে কীর্তি দেখো। বেশি কথা হয়ে যাচ্ছে। তা তো বুঝলাম, এত সাজগোজ করিয়ে আমাকে কোথায় নিবি শুনি? তোমার জন্য অতি আশ্চর্য কিছু একটা অপেক্ষা করে আছে। কি সে আশ্চর্য বস্তুটা বলবি না? গেলেই বুঝতে পারবে। বাবা, হ্যাঁ, এখন দেখি। বাহ, এবার চলো। এক মিনিট, আমার মার মতো রূপ আর কার মার আছে দেখাক দেখি। রবিন, সত্যি করে বলতো
তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? তোমার একটা চাকরির ব্যাপারে কথা বলেছি মা। এমডি সাহেবের সাথে দেখা করলেই তোমার চাকরি হয়ে যাবে। এসো। এসো, বসো। তুমি এখানে বসো, আমি এমডি সাহেবের সাথে দেখা করে আসছি। আসতে পারি স্যার? এসো এসো। থ্যাংক ইউ স্যার। আমার মাকে নিয়ে এসেছি। নিয়ে এসেছো? বেশ, কিন্তু যাকে চাকরি দেব তাকে তো একবার দেখা দরকার, তাই না? শিওর স্যার। ইয়েস, সবাই এসে গেছে? আমি এক্ষুনি আসছি। আমার একটা জরুরি মিটিং আছে, তুমি ওয়েটিং রুমে বসো। আধ ঘন্টা পর তোমার মার সাথে কথা বলবো। হ্যাঁ, Sure, sir. যাও। মা, মা, এমডি সাহেব একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করে তোমার সাথে আধ ঘন্টা পর কথা বলবেন। ওই যে এমডি সাহেব, উনি তোমার চাকরির ব্যবস্থা করবেন। মা, কি হলো মা? রবিন, এক গ্লাস পানি। পানি? মা, এই নাও পানি। আরে মা, মা, এইখানে মা, মা, এভাবে চলে এলে কেন? কিছু না, মাথাটা হঠাৎ ঘুরে উঠলো তাই। আমার জন্য অপেক্ষাও করলে না? তোর জন্য আবার কি অপেক্ষা করব? তোর পা দিয়ে তুই হেঁটে আসবি। মা, একটা প্রশ্নের জবাব আমাকে দেবে? তোর আবার কি প্রশ্ন? তুমি এভাবে পালিয়ে এলে কেন? ছাড়, আমার কাজ আছে। মা, তুমি ওখানে চাকরি করবে না কারণ ওই এমডি ভদ্রলোক তোমার পূর্ব পরিচিত। লোকটাকে তুমি চেনো? বলো মা, লোকটার সাথে তোমার কি সম্পর্ক? রবিন! ধমকালে সব প্রশ্নের উত্তর চাপা পড়ে যায় না মা। নিশ্চয়ই ওই লোকটার সাথে তোমার কোনো সম্পর্ক আছে। বেরিয়ে যা, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। রবিন, কি হলো আশা বোন? রবিন এইভাবে চলে গেল কেন? জানি না। মা জানে না ছেলে কোথায় গেল। হ্যাঁ হ্যাঁ, হালিম ভাই, রবিন ওর বাবার পরিচয় জানতে চায়। ছেলে বাপের পরিচয় জানবে না? এটা তো হয় না। ওরে তুমি সব বইলা দাও। কে ওর বাপ, কে ওর দাদি, তারা কত ধনী, টাকা পয়সার গরমে তোমার সাথে তারা কি ব্যবহার করছে, কিভাবে তোমার উপর অত্যাচার করছে, বলে দাও সব। তুমি আবার ওই কলেজে ঢুকেছো? কলেজটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় মিস দিশা। দিশা, 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 কি করছে? রবিনের হাত থেকে আমাকে বাঁচাও! কমন রুমে রবিন
ইয়ে মানে দিশাকে বেইজ্জত করছে। হোয়াট? রবিন গুন্ডার হাত থেকে আমার ইজ্জত বাঁচাও। এ কি বলছেন দিশা? ছাড়ুন। তোমরা আমার ইজ্জত বাঁচাও। দিশা, দিশা দরজা খোল। আমি আপনাকে হাত ধরে বাধ্য হব। দিশা ছাড়ুন। আমার ইজ্জত নিও না। দিশা, দরজা খোলো। দিশা, দরজা খোলো। দিশা ছাড়ুন। দিশা, 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 দেখেছেন স্যার? আচ্ছা, keep your mouth shut. দিশা, দরজা খোলো। প্রিন্সিপাল সাহেব এসেছেন। স্যার, ওই লম্পট রবিন জবরদস্তি আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল। No! মিথ্যে কথা স্যার। ওরা সব ষড়যন্ত্র। ওরা ওরা আমাকে কলেজ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে। You scoundrel! স্যার, দিশা আমাকে ব্ল্যাকমেইল করছে স্যার। বিশ্বাস করুন। স্যার, স্টপ সানি, স্টপ। স্যার, ওদেরকে থামতে বলুন স্যার। আমি সব কিছু করিনি। ওকে ছেড়ে দাও। রবিনকে তোমরা কনফারেন্স রুমে নিয়ে যাও, আজই ওর বিচার হবে। চল। দাদিমা, দাদিমা, তোমাকে না কতদিন বলেছিলাম একটা গুন্ডা আমাকে উত্তপ্ত করে। ও আজ আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল। ওই ওই সেই লম্পট রবিন। তুমি তুমি তাহলে ছাত্র নামধারী সেই গুন্ডা রবেন? বিশ্বাস করুন, আমি দিশাকে কিছুই করিনি। এটা সব ষড়যন্ত্র আমার বিরুদ্ধে। আমার স্বামীর স্মৃতির নামের এই কলেজকে তুমি অপবিত্র করেছো, এমনকি আমার বংশের মেয়েকেও তুমি অপমান করেছো। ম্যাডাম, সব মিথ্যে। এসব মিথ্যে ম্যাডাম। মিথ্যে মিথ্যে চিৎকার করে তোমার অপরাধকে কারো সামনে মিথ্যে প্রমাণ করতে পারবে না। নারী হয়ে কোনো নারীর উপর নগ্ন হামলা আমি কিছুতেই বরদাস্ত করব না। প্রিন্সিপাল সাহেব। ম্যাডাম। ওকে কলেজ থেকে বার করে দেন। ওকে কলেজ থেকে বের করে দিলেই চলবে না ম্যাডাম, পুলিশের হাতে ধরিয়ে দিয়ে ওকে আপনার শাস্তি দিতে হবে। ওর বিরুদ্ধে থানা আইন আদালতের ব্যবস্থা নিলে দিশার জীবনে কলঙ্ক আরো বেড়ে যাবে। তাই ওই গুন্ডা রবিনকে রাষ্ট্রটিকেট দিয়ে কলেজ থেকে বের করে দিন, যাতে ও আর কোনোদিন কোনো কলেজে ঢুকে গুন্ডামি বদমাইশি করতে না পারে। আমি সব ব্যবস্থা নিচ্ছি, চলুন আপনারা। তুমি এখনো দাঁড়িয়ে আছো? বেরিয়ে যাও। ম্যাডাম, প্লিজ ম্যাডাম, আমার জীবনটা আপনি নষ্ট করে দেবেন না। আমার দুঃখী মায়ের স্বপ্ন ভেঙে গুড়িয়ে দেবেন না, প্লিজ। রবিন, রবিন, মা। রবিন, ও রবিন তাহলে তোমারই ছেলে? হ্যাঁ, রবিন আমারই ছেলে। মা, কিন্তু কোন অপরাধে আপনি আমার সন্তানের গায়ে হাত তুলেছেন? নিষ্পাপ একটা মেয়েকে তোমার এই লম্পট ছেলে বেইজ্জত করতে চেয়েছিল। আমি এই গুন্ডার হাতটা ভেঙে যে পুলিশকে ধরিয়ে দিইনি, এটাই তোমার সৌভাগ্য। তাই আফজাল সিদ্দিকী মেমোরিয়াল কলেজের চেয়ারপারসন হিসেবে তোমার ছেলেকে আমি রাষ্ট্রটিকেট দিয়ে কলেজ থেকে বার করে দিচ্ছি। জাহান মঞ্জিলের একজন বিচক্ষণ মা আর এই কলেজের বিজ্ঞ চেয়ারপারসন আপনি হতে পারেন, কিন্তু জেনে রাখবেন ম্যাডাম, আমার পেটে আমি এমন কোনো সন্তান ধারণ করিনি।
সেই সন্তান আমার রক্তকে কলঙ্কিত করতে পারে। লুক, লুক এট দ্যাট গার্ল। রবিন, এসব আমি কি শুনছি? মা, সব মিথ্যে কথা মা, এ সব সাজানো। মা, বল, কেন ওই কলেজে ভর্তি হয়েছিলি? কেন আমাকে ওই অহংকারী মমতাজ জাহানের কাছে ছোট করলি? কেন কেন কেন? ওই মমতাজ জাহানের সাথে তোমার কিসের সম্পর্ক মা? বলো, জবাব দাও। খবরদার, আমাকে তুই কোনো অবান্তর প্রশ্ন করিস না। তোর মতো অপদার্থ ছেলের কাছে আমি জবাবদিহি করতে চাই না। শুনলাম দিশাদের কলেজে আজ একটা হাঙ্গামা হয়েছে। হ্যাঁ, দিশা প্রায় একটা গুন্ডার কথা বলতো, কি যেন রবিন না ফবিন নাম। ওই গুন্ডাটা দিশাকে আজ অপমান করতে চেয়েছিল। অমনি প্রিন্সিপাল সাহেব দাদি আম্মাকে ফোন করে কলেজে আনলেন। কলেজটা আমার বড় বাবার নামে, তো বড় মা ওই কলেজের চেয়ারপারসন। তারপর তারপর আর কি, দাদি আম্মা কলমের এক খোঁচায় ঘ্যাচ করে ওই রবিন গুন্ডাটাকে রাস্টিকেট করে দিল। রাস্টিকেট করলে কি হয় গো? ও আর অন্য কোনো কলেজও পড়াশোনা করতে পারবে না। আলী ভাই, আমার রবিনের জীবনটা যে নষ্ট হয়ে গেল। নষ্ট? হিসাব তো মিলছে না বোন। না বোন, শত্রুপক্ষ রবিনকে কলেজ ছাড়া করেছে। রবিন নষ্ট হয়নি, হতে পারে না। আমার বুকের ধন রবিনকে আমি মেরেছি আমার এই হাত দিয়ে। আমার বুকটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে ভাই। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কোথায় আমার ভাগ্নে, কোথায়? সারাদিন আমার সাথে একটা কথা বলেনি, কিছু না খেয়ে শুয়ে আছে। তুমি কোনো চিন্তা করো না, কাল সকালের মধ্যে আমি সব হিসাব মিলিয়ে ফেলবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজান কেমন আছেন? ভালোই আছি। মোর মাইয়াডা দূর আদায় দেখা পাই না তো, সরেন। মুই আবার মাইয়া। চানাচুর। বাবাজান মুই একটা কথা কই কি, মন না চানাচুর খাইতে মন চায়। টাকা টাকা তো নাই, আজকে বাকি দেওয়া যায় না। পরে পরে ওই দিন কাউয়া খাইয়া ফালাইছে, খাও খাওই না দিন আর নাই। তাইলে আজকে যাবো বা তাহলে খারা খারা স্যার দেখতে কইছি। হ্যাঁ, দেখো মনে করে কি ভাত ছিড়ালে কাউয়া পাওয়া যায়, আর চানাচু ছিড়ালে তোমার মতো বউ শ্বশুর পাওয়া যায়। মালের চানাচুর মচমচা তাজা, ঘি দিয়া ভাজা। গরম মালের চানাচুর মচমচা তাজা, ঘি দিয়া ভাজা। যে খাইছে সে কইছে, যে খাইছে সে কইছে চানাচুরের রাজা। বাজা ও ব্যান্ড বাজা, বাজা ও ব্যান্ড বাজা।
বাজা ও ব্যান্ড বাজা। আমি গরিব গরিব রইলাম কি আমার সাজা বাজা ও ব্যান্ড বাজা বাজা ও ব্যান্ড বাজা করো মালির জানা তো মজ মজ্জা তাজা দিয়া ভাজা যে খাইছে যে কইছে যে খাইছে যে কইছে টানা তুদের রাজা বাজা ও ব্যান্ড বাজা। এখন তোমার আর আপত্তি থাকার কথা থাকলো না। জমিনটার মালিক এখন জাহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর এমডি শাহেদ সিদ্দিকী। ভাবি সাহেবা, আমি এখন আসি। আসুন। আসসালামু আলাইকুম। বলে সবকিছু মোটামুটি ঠিক, এখন বাকি শুধু জমিন খালি করা। জমিন খালির ব্যাপারে আপনি ভাববেন না বড় মা। কামালউদ্দিন, আমি কিন্তু মামলা মোকদ্দমা পছন্দ করি না। তুমি বরং বস্তিবাসীদের মাঝে লাখখানেক টাকা বিতরণ করে দাও, যাতে ওরা অন্য কোথাও থাকার ব্যবস্থা করে নিতে পারে। হ্যাঁ, তাই করবে। তুই যা। কামালউদ্দিন, জি। যাও মোবারক সাহেবকে অ্যাকাউন্টসে নিয়ে গিয়ে জমিনের বাকি পেমেন্টটা করে দাও। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বেগম সাহেবা। স্যার, জমিনের মালিকের জন্য 2 লক্ষ আর বস্তিবাসীদের জন্য 1 লক্ষ, মোট 3 লক্ষ। ঠিক আছে, জি চলো। থ্যাংক ইউ স্যার। আসুন আসুন। আপনার আমার লেনদেন শেষ, আপনি এখন যেতে পারেন। হ্যাঁ, শুনুন শুনুন শুনুন, আপনাকে যেন ঢাকা শহরের আশেপাশে না দেখি। ছি ছি ছি, কি যে বলেন! মিথ্যে মালিক সাজিয়ে এতগুলান টাকা পাইয়ে দিলেন। আমি এতটা নিমক হারাম নই। যাই, আসসালামু আলাইকুম। বড় মা, আমি চাই 24 ঘন্টার নোটিশে ওই জমিন খালি হবে। বলবে এটা আমার হুকুম। গরিবের বস্তির ভাই ও বোনেরা, এই জমির মালিকানা বদল হইয়াছে। জমির মালিকানা বদল এখন হইছে? এই জমির নতুন মালিক জাহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। জাহান গ্রুপের বেগম সাহেবের হুকুমে আগামী 24 ঘন্টার মধ্যে আপনাদের এই জমিন ছাড়িয়া অন্যত্র যাইবার আদেশ দেওয়া যাইতেছে। কইলেই হয় না জমিন খালি করবো? খালি মামার জমিন? আপনারা কি বস্তি ছেড়ে চলে যাবেন? না বাবা, তোমারে কইতে আইছি, একবার যদি ওই বেগম সাহেবারা বুঝায় কন যাইতো। লাভ হইব না। মাইয়া মানুষ, মনটা নিশ্চয়ই নরম। বড় লোক আবার মায়া মানুষ পুরুষ মানুষ কি সবই এক। তবে আপনারা যখন কইতাছেন তখন যাব, আপনাদের সাথে নিয়ে যাব। কিছুই তো খেলেন না আম্মা। ওষুধটা দে, ওষুধটা দে। এই, কি চাস? উৎখাত চাই। বাবারে, এই জাহান মঞ্জিল থেকে আপনাদের উৎখাত চাই। জাহান মঞ্জিলে দাঁড়িয়ে জাহান মঞ্জিলের মালিককে উৎখাত করতে চাস? স্পর্ধা তো কম নয় তোদের। স্পর্ধা? হ্যাঁ? বেগম মমতাজ জাহান মাইকিং করে গরিবের বস্তিবাসীদের উৎখাত করার নোটিশ জারি করেছেন। স্পর্ধা আপনার কম নয়। ওটা আমাদের জমি, জমিনের আসল মালিকের কাছ থেকে ওটা কিনে নিয়েছি।
নকল মালিক, নকল মালিকের কাছ থেকে কিনেছেন আপনারা। ওই জমিনের আসল মালিক আমি, আমরা। এই যে দলিল। তোরাই নকল, তোরাই দখলদার। ওই জমিন ছেড়ে তোরা অন্য কোথাও চলে যা। ঠিক ঠিক বলেছেন, তাই গরিবের বস্তিবাসী এই অন্য কোথাও চলে এসেছে। এই, আপনারা যার যার জায়গা নিয়ে নিন। যা, তোরা ব্রেকফাস্ট করে নে, যা যা যা। একদম চোখ। ছোট লোক বলছেন কাদের? হ্যাঁ, ওরা গরিব। গরিব বলে ওরা বস্তির ধুলো মাটিতে গড়াগড়ি খাবে, আর বড় লোক বলে আপনি নরম কার্পেটে জুতো পায়ে হেঁটে বেড়াবেন। হ্যাঁ, ওরা দুমুঠো ভাতের জন্য লড়াই করবে, আর আপনি ব্রেকফাস্ট টেবিলে রাজ্যের খাবার সাজিয়ে বসে বসে দেখবেন, আর অজীর্ণ অম্ল পিত্ত রোগের ওষুধ খেয়ে এই দামি খাবারের অপচয় ঘটাবেন। হ্যাঁ, এই ছোট লোকদের একমাত্র আশ্রয়স্থল ওই গরিবের বস্তি থেকে ওদেরকে অবৈধভাবে উচ্ছেদ করে ওখানে উঁচু উঁচু বিল্ডিং তুলবেন। তা তো হয় না বেগম সাহেবা। তা আমাকে কি করতে হবে? হ্যাঁ, ভাগাভাগি করতে হবে। ওদের দুঃখ কষ্টের কিছুটা আপনাকে নিতে হবে, আর আপনার সুখ বিলাসিতার কিছুটা ওদেরকে দিতে হবে। অসম্ভব। কি আরাম রে! পুরনো জিনিসপত্রের সঙ্গে চলে এসেছে, ওরও তো একটা আশ্রয় প্রয়োজন। চোখ খোলেন, আরে চোখ খোলেন, দেখেন সাপ নেই। বেগম মমতাজ জাহান, একটি মাত্র সাপ দেখে আপনি ভয় পেলেন? হ্যাঁ, আর গরিবের বস্তি উচ্ছেদ করলে এমন হাজার হাজার সাপ আপনাকে ছোবল মারবে। তখন ঘুম থেকে উঠে দেখবেন জুতোর মধ্যে সাপ, ডাইনিং টেবিলে সাপ, বিছানায় সাপ, সোফাতে সাপ। হায় হায়, আমার দামি সোফার 12টা বাজাচ্ছে এই ইটাগুলো। যা। I don't want to kill you, but simply I want to kill the beast inside you. আপনার কি ধারণা আপনার রক্তই রক্ত, আর বস্তির এই মায়ের রক্ত নর্দমার পানি? না, দেখেন দেখেন, এই যে বস্তির এই মায়ের রক্ত আর আপনার রক্ত এক, লাল। লাল ছাড়ার কোন রঙের রক্ত এই পৃথিবীতে নেই বেগম মমতাজ জাহান। আপনিও মানুষেরও মানুষ, এখানে কোনো ভেদাভেদ নেই। তাই বলছি, এই বস্তিবাসীদের উচ্ছেদের প্ল্যানটা মাথা থেকে বের করে ফেলুন। তা না হলে একদিন দেখবেন পিঁপড়ায় খাবে আপনাদের মতো বড় লোকের ধন। সেদিন লন্ডন জেলেও খুঁজে পাবেন না আপনাদের এই বাড়ি, গাড়ি, শান শৌকত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এসো এসো মা, এই আপনারা চলেন। আপনাকে একটু চিন্তার সময় দিয়ে গেলাম। হুইস্কি খাবে? টাকা কোথায়? এই নে। আচ্ছা বস, কামটা কি কন্ত? উৎখাত
গরিবের বস্তি উৎখাত, বুঝলি? শুনলাম বস্তি ছেড়ে যায় বাগা। হ্যাঁ আলী ভাই, কোথায় যাইবা? ঠিক জানি না, পালায় গিয়ে কোনো ফায়দা হইব কি? কি ফায়দা হবে জানি না, তবে রবিনকে মানুষ করার জন্য এখানে থাকাটা ঠিক হবে না। আলী মামা, কি হইছে? কলপার এক মাস্তান আমগো কলসিটা ভাঙ্গা ফলায়া তার এই হাড়িতে পানি পড়তেছে। হ্যাঁ? তুই যা, চলো তো ভাই না, দেখি কে। মা, শেষবারের মতো একবার অনুমতি দাও মা। মা গো, এই বস্তির লোকদের এভাবে বিপদে ফেলে রেখে আমরা যেতে পারি না। আমাদের বিপদের দিনে এই গরিবের বস্তি আমাদের আশ্রয় দিয়েছে, ভালোবাসা দিয়েছে। মা, মারে একবার অনুমতি দে মা, একবার অনুমতি দে। যা রবিন, এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়া। চল। ভাই, ও ভাই, এইখানে কি চাই? বস্তি খালি কর, বস্তি খালি কর। আগে থাকলাম, পিছিয়ে থাকি। মাস্তান যুবক, চেয়ে দেখো, এই জমিনের বৈধ দলিল। এখন থেকে এই জমিনের মালিক শাহেদ সিদ্দিকী। শাহেদ সিদ্দিকী? কে কে শাহেদ সিদ্দিকী? তোর বাপ। আমার মার পবিত্র নামের পাশে যাত্রার নাম যে মুখ দিয়ে তুই উচ্চারণ করেছিস, সে মুখ আমি ভোতা করে দেব। এত বড় সাহস তোর, তুই আমার গায়ে হাত তুলিস? ছোট লোকের বাচ্চা, এই ভদ্রলোকের বাচ্চা, মুখ সামনে কথা বল। এই বস্তির মালিক আমি। 1972 সাল থেকে গরিবের বস্তি আমি তিল তিল করে করে তুলছি। যা, তোর কোন বাপ ভাই আছে বল। আহমদ আলী তার ভাইদের হাত থেকে তোর এইবারের মতো বাঁচাই দিতে। যা। এই বস্তিতে আর থাকুম না, এখানে শুধু সন্ত্রাসী হয়। সন্ত্রাসীরা যদি তোমারে আঘাত করতো। আমার বউ কই কি জানোস না? রাখে আল্লাহ মারে কে।